কল্পনা করো তোমার হাতে আছে মাত্র ৮ মিনিট। একটা চলন্ত ট্রেনে বড়সড় বিস্ফোরণ থামিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে হবে তোমাকে। কিন্তু ক্যাচটা কোথায় জানো? তুমি প্রতিবার মারা যাবে আর ঠিক ৮ মিনিট আগের জায়গায় ফিরে এসে আবার শূন্য থেকে শুরু করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ২০১১ সালের মাইন্ড বেন্ডিং সাইফাই থ্রিলার সোর্স কোড নিয়ে আজকে আমরা কথা বলবো। গল্পটা ক্যাপ্টেন কোল স্টিভেনের, যে আটকা পড়েছে একটা ভার্চুয়াল টাইম লুপে। চলো আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই সিনেমার টুইস্ট, এর পেছনে থাকা সায়েন্স, আর কেন এই সিনেমাটি এখনো মাস্টারপিস। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই স্টিভেন নামের এক লোক হঠাৎ একটা চলন্ত ট্রেনে জ্ঞান ফিরে পায়। তার ঠিক সামনেই ক্রিস্টিনা নামের একটা খুব সুন্দর মেয়ে বসেছিল। মেয়েটা স্টিভেনের দিকে তাকিয়ে বেশ হেসে হেসে কথা বলছিল আর বলছিল, আমি তোমার কথাটা শুনেছি, আর সত্যি বলতে পরামর্শটা বেশ কাজের ছিল। কিন্তু ক্রিস্টিনার কথা শুনে স্টিভেন একদম হ্যাঁ হয়ে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর সব জট পেকে যায়। সে ডানে বামে তাকিয়ে কিছু বুঝে উঠতে না পেরে ক্রিস্টিনাকে বলে, দেখুন, আপনি মনে হয় আমাকে অন্য কেউ ভাবছেন। আপনি বলছেন আমাকে চেনেন, কিন্তু আমি তো আপনাকে চিনিই না। আর আমার নাম শন নয়, আমার নাম ক্যাপ্টেন কোল্টার স্টিভেন। আমি ইউএস আর্মির হয়ে আফগানিস্তানে সাময়িক হেলিকপ্টার চালাই। স্টিভেনের এই সিরিয়াস রূপ দেখে ক্রিস্টিনা খিলখিল করে হেসে ওঠে। সে ভাবে স্টিভেন হয়তো তার সাথে মজা করছে। সে বলে, আরে আজকে তোমার কি হয়েছে বলো তো, এভাবে অদ্ভুত ব্যবহার কেন করছো? স্টিভেন ব্যাপারটা একদমই বুঝতে না পেরে ক্রিস্টিনাকে রেখে সোজা ট্রেনের ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে বেসিনের ওপরে থাকা আয়নায় তাকাতেই তার গায়ের লোম খাড়া হয়ে যায়। আয়নায় সে নিজের চেহারা দেখতে পাচ্ছে না, বরং অন্য একটা অজানা লোকের চেহারা ভেসে উঠছে। স্টিভেন সাথে সাথে নিজের পকেটে থাকা মানিব্যাগটি বের করে। মানিব্যাগের ভেতরে একটা আইডি কার্ড পায়, যেখানে লেখা আছে লোকটার নাম শন। আর সেই আইডি কার্ডে যে ছবিটা আছে সেটা ঠিক ওই আয়নায় দেখা লোকটার চেহারার সাথেই হুবহু মিলে যায়। মাথা ঝাঁকিয়ে ওয়াশরুম থেকে বাইরে আসতেই ক্রিস্টিনা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে শন, সবকিছু ঠিক আছে তো? স্টিভেন একদম চটে গিয়ে সোজা বলে দেয়, দেখুন, আপনাকে আমি বারবার বলছি আমি শন না, আর আমি আপনাকে চিনিও না। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ পুরো ট্রেনে একটা বিকট আর কানফাটা বিস্ফোরণ ঘটে। চোখের পলকে ট্রেনে আগুন আর ধোঁয়ায় সবকিছু ছাই হয়ে যায়, আর ভেতরে থাকা ক্রিস্টিনা সহ সব যাত্রী মুহূর্তের মধ্যে মারা যায়। পরের দৃশ্যে স্টিভেনের আবার জ্ঞান ফেরে, কিন্তু এবার সে কোনো ট্রেনে নেই। সে আটকে আছে একটা ছোট্ট অন্ধকার ঘরে। সেখানে একটা ডিজিটাল স্ক্রিন জ্বলছে, আর সেই স্ক্রিনের ওপারে থেকে ক্যাপ্টেন গুডউইন নামের এক নারী অফিসার তাকে জিজ্ঞাসা করছে, স্টিভেন, তুমি ওখানে কি দেখতে পেলে? স্টিভেন তখনও নিজের মাথার মধ্যে ঘুরপাক খাওয়া ধাক্কাটা সামলাতে পারছিল না। সে চিৎকার করে বলে, আমার সাথে এগুলা কি হচ্ছে? আমি কোথায় আছি? গুডউইন তার শান্ত গলায় আবারও জিজ্ঞাসা করে, এখানে আসার ঠিক আগ মুহূর্তে তুমি কোথায় ছিলে? স্টিভেন উত্তর দেয়, আমি একটা ট্রেনে ছিলাম, হঠাৎ করে সেখানে একটা ব্লাস্ট হয়। গুডউইন তখন কাজের কথায় আসে। সে জিজ্ঞাসা করে বলে, ট্রেনে ঠিক কোন জায়গায় ওই বিস্ফোরণটা হয়েছিল? স্টিভেন হাত দিয়ে মাথা চেপে ধরে বলে, আমি সত্যি বলছি কিছুই বুঝতে পারছি না। আপনি কে, আর আমাকে কোথায় আটকে রেখেছেন? আমি আফগানিস্তানে একটা মিশনে ছিলাম, তারপর হঠাৎ ট্রেনের ভেতরে আমার জ্ঞান ফেরে, আর এখন আমি এই অন্ধকার ঘরে বন্দী। দয়া করে আমাকে বলবেন ঠিক কি ঘটছে আমার সাথে? গুডউইন তখন স্টিভেনকে স্ক্রিনে কিছু শেপ বা প্যাটার্ন দেখায়। এগুলো দেখার পর স্টিভেনের স্মৃতি কিছুটা পরিষ্কার হয়, আর সে গুডউইনের নামটা মনে করতে পারে। গুডউইন তখন বলে, শোনো স্টিভেন, ওই ট্রেনে একটা বোমা রাখা ছিল। বোমাটা কে রেখেছিল বলতে পারো? স্টিভেন রেগে গিয়ে উত্তর দেয়, আমি কিভাবে জানবো ট্রেনে বোমা কে রেখেছে? গুডউইন তখন তাকে বলে, আমরা তোমাকে আবারও ওই ট্রেনে ফেরত পাঠাচ্ছি। তোমার একমাত্র কাজ হলো বোমাটা ট্রেনের ঠিক কোথায় আছে আর কে ওটা রেখেছে সেটা খুঁজে বের করা। এই কাজের জন্য তোমার হাতে সময় থাকবে মাত্র ৮ মিনিট। স্টিভেন নিজের বাবা আর সহকর্মীদের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে যায়, কিন্তু গুডউইন সেদিকে মোটেও কান না দিয়ে নিজের কম্পিউটারে কিছু একটা টাইপ করা শুরু করে, আর এক মুহূর্তের মধ্যেই ফ্ল্যাশ। স্টিভেন নিজেকে আবারও ঠিক আগের সেই ট্রেনের সিটে আবিষ্কার করে। আবারও সেই একই ঘটনা ঘটা শুরু করে। সামনে ক্রিস্টিনা বসে আছে আর সেই একই কথা বলছে, কিন্তু এবার ক্রিস্টিনার হাতের লেগে স্টিভেনের জুতায় কফি গড়িয়ে পড়ে। আর গতবারের চেয়ে এবার একটু পার্থক্য দেখা গেল। ক্রিস্টিনার সাথে সাথে টিস্যু দিয়ে স্টিভেনের জুতা পরিষ্কার করে দেয়, যেটা আগেরবার করেনি। স্টিভেন তখন মনে মনে ভাবে, ট্রেন এক, মানুষ এক, কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা। সে হাত দিয়ে ক্রিস্টিনাকে স্পর্শ করে দেখে। চারপাশের এত নিখুঁত ডিটেইলিং দেখে তার মনে হয় এটা আসল পৃথিবী নয়। তাকে হয়তো কোনো উচ্চমানের কম্পিউটার প্রোগ্রামের ভেতর বারবার পাঠানো হচ্ছে একটা নির্দিষ্ট স্টেট পার করার জন্য। আর এই স্টেটে জিততে হলে তাকে ৮ মিনিটের মধ্যে বোমা আর বম্বার দুটোকেই খুঁজে বের করতে হবে।
স্টিভেন সাথে সাথে নিজের হাতের ঘড়িতে ৮ মিনিটের কাউন্টডাউন টাইমার সেট করে দেয়। তার মনে পড়ে আগেরবার ওয়াশরুমের কাছাকাছিতেই ব্লাস্টটা হয়েছিল। সে দেরি না করে ওয়াশরুমের ভেতরে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজা শুরু করে, আর সত্যি একটা প্যানেলের পেছনে সে গোপন বোমাটা খুঁজে পায়। বোমাটা দেখার সাথে সাথে সে গুডউইনের সাথে মনে মনে কথা বলার চেষ্টা করে। সে ভেবেছিল সে হয়তো কোনো ভার্চুয়াল সিমুলেশনে আছে আর গুডউইন তাকে ওপর থেকে দেখছে, কিন্তু গুডউইনের কাছ থেকে কোনো সাড়া শব্দ আসে না। উপায় না দেখে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পুরো ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, সবাই নিজেদের মোবাইল ফোন এখনই বন্ধ করুন। ওটা যেহেতু একটা সেলফোন ডেটোনেটর বোমা ছিল, অর্থাৎ ওই বোমার সাথে একটা ফোন কানেক্ট করা আছে, কেউ ওই নাম্বারে কল করলেই বোমাটা ফেটে যাবে। তাই সে সবাইকে নিজেদের ফোন বন্ধ করতে বলে, কিন্তু ট্রেনের যাত্রীরা তাকে পাগল বা মাথা খারাপ ভেবে হেসে উড়িয়ে দেয়। কেউ তার কথা সিরিয়াসলি নেয় না। স্টিভেন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এক যাত্রীকে সোজা একটা থাপ্পড় বসিয়ে দেয়। ক্রিস্টিনা দৌড়ে এসে স্টিভেনকে থামায় আর বলে, শন, তুমি এগুলা কি করছো? আর ঠিক তখনই দ্বিতীয়বারের মতো ট্রেনের বোমা বিকট শব্দে ফেটে যায়। আবারও স্টিভেন সেই অন্ধকার ঘরে ফিরে আসে। গুডউইন স্ক্রিন থেকে জিজ্ঞাসা করে, তুমি কি বোমাটা খুঁজে পেয়েছিলে? স্টিভেন শক্ত গলায় বলে, হ্যাঁ, আমি বোমাটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু বোমার কথা পরে হবে। আগে তোমার কমান্ডিং অফিসারের সাথে আমার কথা বলাও। আমি দেখতে চাই কার অনুমতিতে আমাকে বারবার ওই ফালতু কম্পিউটার প্রোগ্রামের ভেতরে ফেলে টর্চার করা হচ্ছে। গুডউইন তখন ঠান্ডা গলায় বলে, স্টিভেন, তুমি যেটা ভাবছো ওটা কোনো কম্পিউটার প্রোগ্রাম বা গেম নয়, ওটা একদম রিয়ালিটি, আর ওই ট্রেনের হাজার হাজার মানুষের জীবন এখন তোমার ওপর নির্ভর করছে। কিন্তু স্টিভেন কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না। সে দাবি করে, যদি এটা সত্যি হয় তাহলে আমাকে একদম খোলাসা করে সবকিছু বলতে হবে। গুডউইন তখন বাধ্য হয়ে তার সিনিয়র অফিসারকে ফোন করে পুরো বিষয়টা জানায়। সিনিয়র অফিসারের পারমিশন পেয়ে গুডউইন স্টিভেনকে আসল সত্যটা জানাতে শুরু করে। গুডউইন বলে, আজকে সকালে 7:04 শিকাগোগামী একটা ট্রেনে প্রচণ্ড শক্তিশালী এক বোমা ব্লাস্ট হয়েছে, আর সেই ট্রেনের প্রতিটা যাত্রী সাথে সাথে মারা গেছে। তুমি বারবার যেই ট্রেনে জেগে উঠছো ওটা ছিল ওই একই ট্রেন। স্টিভেন অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি যদি এখনো তোমার সাথে বসে কথা বলতে থাকি, তবে আমি একই সময় ওই ট্রেনের ভেতরে কিভাবে থাকতে পারি? গুডউইন উত্তরে বলে, ওই ট্রেনে শন নামের একজন ছিল। তুমি মূলত ওই লোকটার অবচেতন মস্তিষ্কের ভেতরে আছো। স্টিভেনের মাথার ওপর দিয়ে সব চলে যায়। সে বলে, সহজ ভাষায় বুঝিয়ে বলো। গুডউইন বলে, আমার কাছে তোমাকে একদম গোড়া থেকে বোঝানোর মতো সময় একদমই নেই, কারণ যে লোকটা এই ট্রেনে বোমা রেখেছে এটা তার প্রথম হামলা ছিল। সিটিতে সে আরও বড় কোনো ধ্বংসযজ্ঞ চালানোর প্ল্যান করেছে, যাতে লাখ লাখ নির্দোষ মানুষ মারা যাবে। আমাদের খুব দ্রুত ওই বম্বারকে খুঁজে বের করতে হবে। স্টিভেন ব্যাপারটা পুরোপুরি হজম করতে না পারলেও গুডউইনকে ট্রেনের বোমের অবস্থানটা জানিয়ে দেয়। গুডউইন সাথে সাথে হিসাব করে দেখে বলে, ব্লাস্টের ঠিক আগের মুহূর্তে ট্রেনের ভেতর 52টা মোবাইল ফোনের নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছিল। এই 52টা মোবাইলের মধ্যেই একজন আসল বম্বার, যে ফোন কল করে বোমাটা ফুটিয়েছে। স্টিভেন নিজেকে আবার সেই একই ট্রেনে আর একই ক্রিস্টিনার সামনে আবিষ্কার করে। তবে এবার স্টিভেন নিজেকে একটু শান্ত রাখে। সে ক্রিস্টিনার সাথে খুব নর্মাল গলায় কথা বলতে শুরু করে। কথা বলতে বলতেই স্টিভেন দেখতে পায় এক লোক ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। স্টিভেন সাথে সাথে ক্রিস্টিনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই লোকটার আগে কি অন্য কেউ ওয়াশরুমে গিয়েছিল? ক্রিস্টিনা একটু ভেবে বলে, হ্যাঁ, এই লোকটার আগে তো তুমি ওয়াশরুমে গিয়েছিলে। ক্রিস্টিনার এই কথা শুনে স্টিভেনের মনে খটকা লাগে। সে ভাবে, তবে কি যে লোকটার শরীরের ভেতর সে ঢুকে আছে, অর্থাৎ এই শনই কি বম্বার? সে কি নিজেই এই বোমাটা এনে রেখেছিল? স্টিভেন সাথে সাথে শনের ব্যাগটা খুলে হরেক রকম জিনিসপত্র চেক করা শুরু করে, কিন্তু ব্যাগে সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। বরঞ্চ শনের ডায়েরি ঘেটে স্টিভেন জানতে পারে যে শন মনে মনে ক্রিস্টিনাকে খুব পছন্দ করত, অর্থাৎ শন কোনো সন্ত্রাসী নয়। তাহলে ওই লোকটা যে মাত্র ওয়াশরুম থেকে বের হলো, স্টিভেনের সন্দেহ গিয়ে পড়ে ওই লোকটার উপরে। ঠিক ওই মুহূর্তে ট্রেনটি একটা স্টেশনে গিয়ে থামে, আর ওই সন্দেহভাজন লোকটা ট্রেন থেকে নেমে যায়। স্টিভেন ক্রিস্টিনার হাত ধরে ট্রেন থেকে নামিয়ে লোকটার পেছনে ধাওয়া করে। লোকটা ফোনে কার সাথে যেন খুব নিচু স্বরে কথা বলছিল, যা দেখে স্টিভেনের সন্দেহ আরো দ্বিগুণ হয়ে যায়। স্টিভেন দৌড়ে গিয়ে লোকটার ব্যাগটা ছিনিয়ে নেয় আর তল্লাশি করা শুরু করে। লোকটা চিৎকার করে ওঠে আর দুজনের মধ্যে মারামারি লেগে যায়, কিন্তু হাতাহাতির ঠিক মাঝপথেই পেছনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ট্রেন ব্লাস্ট হতেই স্টিভেন সব বুঝে ফেলে, এই লোকটা বম্বার নয়, কারণ যখন ট্রেন ব্লাস্ট হয়েছিল তখন লোকটার হাত খালি ছিল, সে কোনো ফোনে কল দেয়নি। কিন্তু মারাত্মক ভুলটা হয়ে যায় তখনই। মারামারির ধাক্কায় স্টিভেন ভারসাম্য হারিয়ে সোজা পেছনের রেল লাইনে গিয়ে পড়ে যায়, আর উল্টো দিক থেকে আসা একটা দ্রুত গতির ট্রেন তাকে পিষে দিয়ে চলে যায়। পরের মুহূর্তেই স্টিভেনের জ্ঞান ফিরে আসে আবারও ওই অন্ধকার ঘরে, কিন্তু এবার ঘরের পরিবেশটা কেমন যেন আলাদা।
পুরো রুমটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আর গুডউইনও কোনো কারণে স্টিভেনের সাথে যোগাযোগ করতে পারছে না। স্টিভেন অন্ধকারে ঘরের ভেতরে ছেঁড়া একটা তার খুঁজে পায়। সে নিজের বুদ্ধিতে ওই দুইটা তার একসাথে জোড়া লাগাতেই ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় আর গুডউইনের স্ক্রিনের সাথে কানেকশন ফিরে পায়। তবে এবার আর গুডউইন স্ক্রিনে একা ছিল না, তার পাশে বসেছিলেন তাদের হেড অর্থাৎ সিনিয়র ডক্টর র্যাটলেস। স্টিভেন স্ক্রিনের দিকে তাকিয়ে শক্ত গলায় জিজ্ঞাসা করে, আপনি কি এই ফালতু প্রজেক্টের প্রধান? আপনি কি এই সিস্টেম তৈরি করেছেন? ডক্টর র্যাটলেস অহংকার নিয়ে বলেন, হ্যাঁ, এটা আমারই সৃষ্টি। এখন ফালতু কথা বন্ধ করে বলো, তুমি ওই বম্বারের ব্যাপারে কোনো ক্লু পেয়েছো কিনা? স্টিভেন রেগে গিয়ে বলে, না, আমি বম্বারকে পাইনি, কিন্তু আমি একটা মেয়েকে ট্রেন থেকে নামিয়ে এনে তার জীবন বাঁচিয়ে দিয়েছি। ডক্টর র্যাটলেজ আর গুডউইন দুজনেই সাথে সাথে বলে ওঠে, তুমি কাউকে বাঁচাতে পারোনি, কারণ ওই ট্রেনের প্রতিটা মানুষ অনেক আগেই মারা গেছে। স্টিভেন যখন এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না, তখন ডক্টর র্যাটলেজ তাকে প্রজেক্টের আসল রহস্যটা খুলে বলে। তিনি জানান এই প্রজেক্টের নাম হলো সোর্স কোড। সোর্স কোড কোনো টাইম ট্রাভেল বা টাইম মেশিন নয়। মানুষের মস্তিষ্ক মারা যাওয়ার পরেও তার মেমোরির শেষ 8 মিনিট চলমান থাকে। সোর্স কোডের কাজ হলো কোনো মৃত মানুষের মস্তিষ্কের শেষ 8 মিনিটের স্মৃতির উপর ভর করে একটা প্যারালাল ওয়ার্ল্ড বা ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করা। তুমি অতীতে গিয়ে ইতিহাস পাল্টাতে পারবে না, কিন্তু সেই 8 মিনিটের লোকটা যা যা দেখেছিল বা শুনেছিল, তুমি কেবল ওগুলাই নতুন করে পর্যবেক্ষণ করতে পারবে। অর্থাৎ এতদিন ধরে স্টিভেন যা যা দেখছিল সেটা আসলে মৃত শনের মস্তিষ্কের মেমোরি। কিন্তু এজেন্সি কেন এত মরিয়া? কারণ ডক্টর র্যাটলেস জানায় এই বম্বার শুধু ট্রেনে বোমা মেরেই খ্যাত হয়নি, সে পুরো শিকাগো শহরের প্রাণকেন্দ্রে একটা বিশাল ডার্টি ডার্ক বোমা ফিট করে রেখেছে। কয়েক ঘন্টার মধ্যে যদি ওই বম্বারকে ধরে ওই বোমার লোকেশন না জানা যায়, তবে পুরো শহরের লাখ লাখ নিষ্পাপ মানুষ মাটির সাথে মিশে যাবে। এজন্যই স্টিভেনকে সোর্স কোডের মাধ্যমে শনের মেমোরিতে পাঠিয়ে সেই আসল সন্ত্রাসীকে খোঁজা হচ্ছে, যাতে রিয়েল ওয়ার্ল্ডে তাকে ধরে মূল বিপর্যয়টা আটকানো যায়। সব শুনে স্টিভেনের মাথা ভো ভো করতে থাকে। সে বুঝতে পারে সে আর জীবিত কোনো মানুষ নয়। গুডউইন তাকে বলে, ট্রেনের সিকিউরিটি ক্যাবিনে একটা বন্দুক রাখা আছে। মিশন সফল করতে তোমার যা প্রয়োজন তুমি তাই করতে পারো। তোমাকে সবকিছুর অনুমতি দেওয়া হলো। গুডউইন তাকে আবার সেই সোর্স কোডের ভেতরে ওই ট্রেনে রিস্টার্ট করে দেয়। স্টিভেন ট্রেনে গিয়েই প্রথম কাজ হিসেবে সিকিউরিটি ক্যাবিন থেকে বন্দুকটি চুরি করতে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ট্রেনের সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে এবং তাকে হাতকড়া পরিয়ে রডের সাথে বেঁধে রাখে। দেখতে দেখতে 8 মিনিট পার হয়ে যায় আর ট্রেনটা আবার ব্লাস্ট করে। স্টিভেন আবার অন্ধকার ঘরে ফিরে আসে, তবে এবার ফিরে এসে তার নজর পড়ে গুডউইনের চেয়ারের পেছনে থাকা একটা ব্যাজের ওপর। সে মনে মনে খুব চিন্তা করতে থাকে এই লেখাটার মানে কি হতে পারে। স্টিভেন গুডউইনকে আকুতি মিনতি করে বলে, আমি মিশনে যাওয়ার আগে অন্তত একবার আমার বাবার সাথে ফোনে কথা বলতে চাই। কিন্তু ডক্টর র্যাটলেজ কঠোরভাবে তা মানা করে দিয়ে বলে, আমাদের হাতে 1 সেকেন্ড সময়ও নষ্ট করার মতো বিলাসিতা নেই, ওকে এখনই আবার ট্রেনে পাঠাও। স্টিভেন আবার ট্রেনে ফিরে আসে, তবে এবার আর সে বম্বার খোঁজার মিশনে মন দেয় না। তার মনে হচ্ছিল তার সাথে বিশাল কোনো মিথ্যা বলা হচ্ছে। সে গুডউইনের চেয়ারে দেখা ওই ব্যাজের আসল রহস্য খুঁজতে শুরু করে। সে ট্রেনের মধ্যে থাকা এক নারী আর্মি অফিসারের সাথে কথা বলে। অফিসারকে গুডউইনের চেয়ারে দেখা ব্যাজের লেখাটা দেখিয়ে জিজ্ঞাসা করে এর অর্থ কি। সেই নারী অফিসার জানায় এর মানে হলো নেলিস এয়ারফোর্স বেস। স্টিভেন নিজেকে আর্মি ক্যাপ্টেন পরিচয় দিয়ে ওই নারী অফিসারের কাছ থেকে কিছুক্ষণের জন্য মোবাইল ফোনটা চেয়ে নেয়। সে নেলিস এয়ারফোর্স অফিসে কল দেওয়ার চেষ্টা করে, যাতে জানতে পারে কলটার স্টিভেনের আসলে কি হয়েছে। কিন্তু নেলিস অফিসে কথা বলার আগেই ক্রিস্টিনা সেখানে ছুটে আসে। ক্রিস্টিনা খুব অবাক হয়ে স্টিভেনের দিকে তাকিয়ে বলে, তুমি যে ক্যাপ্টেন কলটার স্টিভেনের কথা বলছো, আমি ইন্টারনেটে সার্চ করে তার ডিটেলস পেয়েছি, কিন্তু ক্যাপ্টেন কোল্টার স্টিভেন তো 2 মাস আগেই আফগানিস্তানের মিশন চলাকালীন মারা গেছেন। কথাটা শোনা মাত্রই স্টিভেনের পুরো শরীর জমে বরফ হয়ে যায়। সে চিৎকার করে বলে, না, এটা হতে পারে না, তুমি ভুল কারো ইনফরমেশন দেখেছো। ক্রিস্টিনা তখন ইন্টারনেটে পাওয়া তার বাবার নাম, বাড়ির ঠিকানা আর অফিসিয়াল পেপারের সব ডিটেলস হুবহু বলে দেয়, যা স্টিভেনের নিজের জীবনের সাথে হুবহু মিলে যায়। নিজের মৃত্যুর এই নগ্ন সত্যটা সহ্য করতে না পেরে স্টিভেনের মস্তিষ্কে মারাত্মক প্রেসার পড়ে। সোর্স কোডের সিমুলেশন গ্লিচ করা শুরু করে আর চারপাশ দুমড়ে মুচড়ে স্টিভেন আবারও সেই ডার্ক সেলে ছিটকে পড়ে। স্টিভেন ফুঁসে উঠে গুডউইনকে জিজ্ঞাসা করে, গুডউইন, আমি কি সত্যি মারা গেছি? গুডউইন কোনো উত্তর দিতে পারে না,
শুধু মাথা নিচু করে থাকে। তখন ডক্টর র্যাটলেজ স্ক্রিনে এসে একদম ঠান্ডা গলায় বলেন, তোমার শরীরের 90 ভাগই 2 মাস আগের সেই আফগান হামলায় ধ্বংস হয়ে গেছে। তোমার শরীর এখন একটা কোমা বা ভেজিটেটিভ স্টেটে লাইফ সাপোর্টে রাখা আছে। শুধুমাত্র তোমার মস্তিষ্কের একটা ছোট অংশ আমরা সচল রাখতে পেরেছি এই প্রজেক্টের জন্য। স্টিভেন রেগে গিয়ে বলে, তোমরা এত নিষ্ঠুর, দেশের জন্য জীবন দেওয়ার পরেও তোমরা একটা সৈনিককে শান্তিতে মরতেও দিলে না। ডক্টর র্যাটলেজ বলেন, তোমার রাগ হওয়া স্বাভাবিক স্টিভেন, কিন্তু ভেবে দেখো মৃত্যুর পরেও তোমার দেশের 20 লাখ মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ হচ্ছে। তুমি যদি এই শেষ মিশনটা সফলভাবে শেষ করে বম্বারকে ধরিয়ে দাও, তবে আমি পার্সোনালি প্রমিস করছি মিশন শেষে তোমার লাইফ সাপোর্ট অফ করে তোমাকে চিরদিনের জন্য শান্তিতে ঘুমাতে দেওয়া হবে। ডক্টর র্যাটলেজের এই প্রমিসের পর স্টিভেনের মনের সব দ্বিধা কেটে যায়। সে নিজের শেষ মিশনের জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। মনের সব ভয় আর সংশয় কেটে গেছে, কারণ সে জানে এটা তার শেষ মিশন। সে ট্রেনে ফিরেই আর 1 সেকেন্ডও দেরি করে না, সোজা সিকিউরিটি ক্যাবিনে গিয়ে গার্ডকে ফাঁকি দিয়ে বন্দুকটা হাতিয়ে নেয়। এরপর ওয়াশরুম থেকে বোমার সাথে লাগানো সেলফোন ডিসকানেক্ট করে দেয়। সে সেলফোনের রিসেন্ট ডায়াল লিস্টে গিয়ে লাস্ট কল করা নাম্বারটিতে একটা কলব্যাক দেয়। ঠিক ওই সময় ট্রেনটি একটা স্টেশনে থামছিল। কল দিতেই স্টিভেন ট্রেনের জানালা দিয়ে বাইরে থেকে একটা রিংটোনের শব্দ শুনতে পায়। সে বন্দুকটা পকেটে লুকিয়ে গটগট করে ট্রেন থেকে নেমে সেই রিংটোনের শব্দ লক্ষ্য করে এগোতে থাকে। সে দেখতে পায় একটা লোক হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা খুব চালাক। সে নিজের মানিব্যাগ ইচ্ছে করে ট্রেনের ভেতরে ফেলে রেখে এসেছে, যাতে ব্লাস্টের পর সবাই ভাবে সেও ওই ট্রেনের একজন মৃত যাত্রী। স্টিভেন দূর থেকে লোকটার মানিব্যাগ ফেলার দৃশ্যটা দেখে ফেলে আর দৌড়ে গিয়ে মানিব্যাগটা তুলে নেয়। মানিব্যাগের ভেতর থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে স্টিভেন লোকটার নাম জানতে পারে, ডিরেক ফাস্ট। ডিরেক ফোন কাটতেই নিজের ভ্যানের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখন স্টিভেন পেছন থেকে ডিরেকের মাথায় রিভলভার চেপে ধরে। সে ফোনটা দেখিয়ে শক্ত গলায় বলে, ডিরেক, আমি জানি তুই ওই ট্রেনে বোমা রেখেছিস। এবার সত্যি করে বল, তোর দ্বিতীয় বোমাটা শহরের কোথায় রাখা আছে? ডিরেক ভয় পাওয়ার ভান করে ভ্যানের পেছনের দরজাটা খুলে দেয়। ভ্যানের ভেতরে বসানো আছে একটা সুবিশাল ডার্টি বোমা, যা পুরো শহরকে 1 নিমিষে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক ওই মুহূর্তে ক্রিস্টিনা স্টিভেনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর পেছন থেকে চিৎকার করে ওঠে, শন। ক্রিস্টিনার গলা শুনে স্টিভেনের নজর 1 সেকেন্ডের জন্য ঘুরে যায়, আর এই সুযোগে ডিরেক্ট পকেট থেকে রিভলভার বের করে স্টিভেন আর ক্রিস্টিনা দুজনকেই পয়েন্টেই গুলি করে মেরে ফেলে। এদিকে 8 মিনিট পূর্ণ হতেই সেই ট্রেন আবারও বিকট শব্দে ব্লাস্ট হয়, কারণ বোমার সাথে 2টা ফোন কানেক্ট করা ছিল, যা স্টিভেন খেয়াল করেনি। গুলি খেয়ে মারা যাওয়ার পর স্টিভেন আবার সেই অন্ধকার ঘরে চোখ খোলে, কিন্তু এবার সে আর ভেঙে পড়ে না। সে সাথে সাথে গুডউইনকে চিৎকার করে বলে, গুডউইন, নোট করো, বম্বারের নাম ডিরেক ফাস্ট। সে একটা ভ্যানে করে পালাচ্ছে আর তার ভ্যানের নাম্বার এত এত। স্টিভেনের দেওয়া ওই নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে রিয়েল ওয়ার্ল্ডে পুলিশ আর সিকিউরিটি ফোর্স মাত্র কয়েক মিনিটের মধ্যে ডিরেককে তার ভ্যান সহ গ্রেফতার করা হয় আর শহরের বিষাক্ত বোমাটা নিষ্ক্রিয় করা হয়। পুরো শহর বেঁচে যায় এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের হাত থেকে। মিশন শেষ হতেই ডক্টর র্যাটলেজ আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু স্টিভেন তখন গুডউইনকে বলে, গুডউইন, আমাকে দয়া করে আবার একবারের জন্য সোর্স করে পাঠাও। আমি ট্রেনের ওই মানুষগুলোকে আর ক্রিস্টিনাকে বাঁচাতে চাই। ডক্টর র্যাটলেজ রেগে গিয়ে বলেন, স্টিভেন, তুমি বুঝতে পারছো না কেন? সোর্স কোড কোনো টাইম মেশিন নয় যে তুমি অতীত বদলে দেবে। ওই ট্রেনের সবাই অনেক আগেই মারা গেছে, তুমি ওদের কোনোদিন জীবিত করতে পারবে না। ডক্টর র্যাটলেজ এবার তার আসল রূপ দেখায়। তিনি গুডউইনকে প্রমিস ভঙ্গ করে নির্দেশ দেয়, স্টিভেনের মেমোরি মোটেও ডিলিট করা হবে না। ওর ব্রেনকে ইরেজ বা ফরম্যাট করে আবার কমা অবস্থায় রাখো। ভবিষ্যতে আরো কোনো হামলা হলে আমরা ওকে আবার ব্যবহার করব। ডক্টর র্যাটলেজের এই অমানবিক সিদ্ধান্ত দেখে গুডউইনের বিবেক জেগে ওঠে। তিনি প্রমিস করেছিলেন স্টিভেনকে শান্তভাবে মরতে দেবেন। স্টিভেন তখন গুডউইনকে আকুতি জানিয়ে বলে, গুডউইন, প্লিজ আমাকে আবার সোর্স করে পাঠাও। 8 মিনিট শেষ হওয়ার ঠিক শেষ সেকেন্ডে তুমি আমার লাইফ সাপোর্ট অফ করে দিও, যাতে আমি শান্তিতে মরতে পারি। ডক্টর র্যাটলেজ রুম থেকে বের হতেই গুডউইন গোপনে সিস্টেম চালু করে দেয় এবং স্টিভেনকে সোজা সোর্স কোডে পাঠিয়ে দেয়। গুডউইন বলে দেয়, স্টিভেন, এটাই আমাদের শেষ দেখা। 8 মিনিট পর আমি লাইফ সাপোর্ট বন্ধ করে দেব। এবার ট্রেনে পৌঁছে স্টিভেন আর কোনো মিশনে যায় না। সে জানে এটাই তার জীবনের শেষ 8 মিনিট। সে প্রথমে ক্রিস্টিনার কাছে গিয়ে মিষ্টি হেসে একটা কফি ডেটের অফার দেয়। ক্রিস্টিনাও হেসে রাজি হয়। এরপর সে সোজা ওয়াশরুমে গিয়ে বোমার 2টা ফোনই ডিসকানেক্ট করে চিরতরে বোমাটা অকেজো করে দেয়। এরপর সে গিয়ে ডিরেক্টকে হাতে নাতে ধরে ফেলে আর ট্রেনের রডের সাথে হাত করা দিয়ে আটকে ফেলে। এরপর ডিরেকের মোবাইল থেকেই 911-এ ফোন করে পুলিশকে ট্রেনের বোমার কথা আর বম্বারের পরিচয় জানিয়ে দেয়।
নিজের সব কাজ শেষ করে স্টিভেন ট্রেনেরই এক যাত্রীর ফোন থেকে নিজের বাবাকে কল দেয়। সে নিজেকে স্টিভেনের এক সহকর্মীর পরিচয় দিয়ে তার বাবাকে বলে, ক্যাপ্টেন স্টিভেন আফগানিস্তানে মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাকে বলেছিল সে আপনাকে ভীষণ ভালোবাসত, সে সবসময় আপনাকে নিয়ে গর্ব করত। বাবার সাথে কথা বলে স্টিভেনের মন শান্তিতে ভরে ওঠে। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে 8 মিনিট শেষ হওয়ার কাউন্টডাউন চলছে। 3, 2, 1। গুডউইন চোখ বুজে স্টিভেনের লাইফ সাপোর্টের মূল সুইচটা অফ করে দেয়। ডক্টর র্যাটলেস দৌড়ে এসে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে স্টিভেনের মস্তিষ্কের শেষ সিগন্যাল বন্ধ হয়ে গেছে। স্টিভেন রিয়েল ওয়ার্ল্ডে চিরদিনের জন্য মারা যায়। কিন্তু ঠিক তখনই ঘটে সিনেমার সবচেয়ে বড় চমক আর অবিশ্বাস্য টুইস্ট। আমরা সোর্স কোডের ভেতরে ট্রেনে দেখতে পাই 8 মিনিট পার হওয়ার পরেও সময় থমকে যায় না, বরং ট্রেনের ভেতরে ঘড়ির কাঁটা স্বাভাবিকভাবেই চলতে থাকে। ব্লাস্টও হয় না, কারণ বোমা আগেই ডিফিউজ করা হয়েছিল। রিয়েল ওয়ার্ল্ডে গুডউইনের ফোনে একটা ইমেল আসে। ইমেলটা পাঠিয়েছে স্টিভেন। ইমেলে লেখা ছিল, আপনি যদি এই ইমেলটা পড়ে থাকেন তবে নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়েছেন যে ট্রেনে রাখা বোমাটা উদ্ধার করা হয়েছে আর ডিরেক্ট নামের বম্বারটাকে ধরা হয়েছে। আপনি আর ডক্টর র্যাটলেস যা ভেবেছিলেন সোর্স কোড তার চেয়েও অনেক বেশি শক্তিশালী কিছু। এটা শুধু মেমোরি বা প্রোগ্রাম তৈরি করে না, বরং এটা সম্পূর্ণ নতুন একটা প্যারালাল ইউনিভার্স বা বিকল্প পৃথিবী তৈরি করে। আমি এখন অন্য একটা ইউনিভার্সে ক্রিস্টিনাকে নিয়ে খুব সুখে আছি। আর হ্যাঁ, আপনার পাশের রুমে একটা লাইফ সাপোর্ট মেশিনে আমার বডি রাখা আছে, যে এখনো জানে না সোর্স কোড কি জিনিস। গুডউইন ইমেল পড়ে চমকে উঠে ডক্টর র্যাটলেজের রুমে যায়। সেখানে গিয়ে দেখেন সত্যিই সোর্স কোডের প্রজেক্ট নিয়ে মাত্র কথাবার্তা চলছে। তখনও এই ট্রেনের মিশনকে ব্যবহারই করা হয়নি। অর্থাৎ স্টিভেন সোর্স কোডের মাধ্যমে এক অতীত থেকে অন্য এক নতুন বাস্তবে গিয়ে নিজের একটা সম্পূর্ণ নতুন ভবিষ্যৎ তৈরি করে নিয়েছে। আর এভাবেই চমৎকার আর অদ্ভুত এক প্যারালাল ওয়ার্ল্ডের টুইস্ট দিয়ে শেষ হয় এই মাস্টারপিস সায়েন্স ফিকশন সিনেমাটি। তো বন্ধুরা, সোর্স কোডের এই 8 মিনিটের ইউনিভার্স তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ঝড়ের বেগে লাইক করে দাও আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।